আমার পেটের বেবিটা মনে হয় আর বেঁচে নেই তীব্র। মাঝরাতে শরীর ঝাঁকিয়ে ডেকে তুলে আমার স্ত্রী নন্দিতা কথাটি বলল। আমার ঘুম ঘুম চোখে ওর দিকে তাকিয়ে অনেকটা রেগে গিয়ে বললাম, এসব কি কথা বলছো নন্দিতা? আমি সত্যি বলছি, বেবিটা নড়াচড়া করছে না গতকাল থেকে। এবার আমি একটু অবাক হলাম। বিছানায় বসিয়ে চশমাটা চোখে দিলাম। নন্দিতা কাঁদো কাঁদো চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি পর পেটে কিছুক্ষণ হাত দিয়ে দিয়ে রাখলাম। মুহূর্তে আমার শরীরে ঝাঁকুনি দিয়ে উঠল। সারা শরীর দিয়ে ঘাম ঝরতে থাকলো। নন্দিতা ঠিকই বলছে, পেটের বেবিটা সত্যি নড়াচড়া করছে না। নন্দিতা কাঁদো কাঁদো স্বরে বলল, ওরা আমার আবার বেবিটাকে মেরে ফেলেছে তীব্র। ওরা আবার আমার সন্তানকে মেরে ফেলেছে বলেই আমায় জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। আমি কাঠ হয়ে বসে রইলাম। আমার মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। নন্দিতার কান্নার শব্দে সারা বাড়ির লোকজন জেগে গেল। মা, বাবা, বড় ভাই, ভাবি সবাই আমার রুমে আসলো। ভাবি এসে নন্দিতাকে ধরে বলল, কি হয়েছে নন্দিতা, কাঁদছিস কেন? এ অবস্থায় কাঁদা তো ঠিক না, এতে বেবির সমস্যা হবে তো বোন। কি হয়েছে বৌমা, এত রাতে কাঁদছে কেন? বলো আমাদের। তীব্র কিছু বলেছে? বাবা, তীব্র কি হয়েছে রে? বৌমাকে কিছু বলেছিস নাকি? সবার প্রশ্ন যেন আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। এখন আমি কিছুই ভাবতে পারছি না। ভয়ে আমার শরীর হিম হয়ে আছে। নিজের সন্তানকে এভাবে প্রত্যেকবার হারানো একটা বাবার কাছে যে কতটা কষ্টদায়ক, সেটা একজন বাবাই জানেন। নন্দিতা ভাবিকে উদ্দেশ্য করে কান্না করতে করতে বলল, ভাবি, আমাদের বেবি আর বেঁচে নেই। কথাটা শুনে মা, বাবা, ভাইয়া, ভাবি সবাই চমকে উঠল। মা কান্না মিশ্রিত কণ্ঠে বললেন, কি বললে বৌমা? আমার দাদু ভাই আর নেই মানে? কি অলক্ষণে কথা বললে তুমি? ভাবি, নন্দিতা শান্ত হয়ে বসতো। কিভাবে বুঝলি বেবিটা বেঁচে নেই? ও নড়াচড়া করছে না ভাবি। কাল সকাল থেকে ও নড়াচড়া করা বন্ধ করে দিয়েছে। আমি ভেবেছিলাম পরে ঠিক হয়ে যাবে, কিন্তু এখন। নন্দিতার কথা শুনে ভাবি নন্দিতার পেটে কিছুক্ষণ হাত রাখলেন, রেখেই চোখ সংকুচিত করে ভাইয়ার দিকে তাকালেন। এর অর্থ নন্দিতা যা বলছে সেটা সত্যি। ভাইয়া বলে উঠলেন, ওসব চিন্তা ভাবনা বাদ দাও, ওরকম কিছুই হয়নি। তোমরা মিছিয়ে চিন্তা করছো। আমি অ্যাম্বুলেন্সকে ফোন করেছি। মেডিকেলে পরীক্ষা করলেই বোঝা যাবে আসল সত্যি কি। কিরে তীব্র, তুই কিছু বল। আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ, হসপিটালে নিয়ে গিয়ে পরীক্ষা করলেই সব বোঝা যাবে। ভাইয়া অ্যাম্বুলেন্সকে ফোন করল। আমি নন্দিতার মাথায় হাত বুলাচ্ছি আর ওকে সান্ত্বনা দিচ্ছি। ভেতরে ভেতরে আমার আবারও সেই অজানা ভয় কাজ করা শুরু করে দিয়েছে। মা দরজার কাছে গিয়ে কান্না করছে আর বলছে, সব ওই অপয়া মেয়েটার দোষ। ও আমার ছেলেটার জীবনে একটা খুশির সংবাদ এনে দিতে পারল না। অলক্ষণে মেয়ে। বিয়ের সময় বারবার বলেছিলাম, এই মেয়েকে বিয়ে করিস না। একে দেখে আমার সুবিধা ঠেকছে না। এখন হলো তো, সর্বনাশের কিছু বাকি রইল। একবার নয়, দুইবার নয়, তিনবার। এই নিয়ে তিনবার হলো বাচ্চা নষ্ট হওয়ার। এসব এই কুলাঙ্কার মেয়ের দোষ। মাকে উদ্দেশ্য করে বাবা বললেন, তুমি চুপ করবে? এখন এসব কথা না বললেই কি নয়? এগে দেখছই এরকম একটা ঘটনা ঘটেছে। কিসের কি তুমি সান্ত্বনা দেবে তা না করে উল্টাপাল্টা বকে যাচ্ছ? তুমি চুপ থাকো। ওই অপয়া মেয়ের দিকে হয়েও কথা বলবে না, একদম। ওই মেয়েকে আমি আর বাড়িতে রাখবো না। আমার অমন সুন্দর একটা ছেলের জীবন এই মেয়ের পাল্লায় পড়ে নষ্ট হতে দিব না। আমি তীব্রকে আবার বিয়ে করাবো। ইউ ব্লাডি ওম্যান। কথাটি বলেই বাবা মায়ের দিকে তেড়ে গেল। ভাইয়া তখন বাবাকে থামিয়ে দিয়ে মাকে বলল, মা, তুমি প্লিজ এখন চুপ করো। এসব কথা এখন বলার মানে হয় না। বাইরে সাইরেন বাজার শব্দ হচ্ছে। নন্দিতাকে অ্যাম্বুলেন্সে তুলে আমি ভাইয়ার ভাবি গেলাম সাথে। বেডে আধশোয়া হয়ে আছে নন্দিতা, তার পাশেই বসে আছি আমি। ও অনবরত কেঁদেই চলেছে। আমি ওর হাত শক্ত করে ধরে বসে আছি। নন্দিতা আমার দিকে করুণ দৃষ্টিতে নিয়ে বলল, তীব্র, আমি তোমায় কখনো বাবুর সুখ দিতে পারবো না। তুমি আবার বিয়ে করে নাও প্লিজ। আমার জন্য তোমার কষ্ট আমি মেনে নিতে পারছি না। প্লিজ নন্দিতা, চুপ করো তুমি। ডাক্তার এক্ষুনি চলে আসবে। রিপোর্ট আসলে দেখা যাবে আমরা যেমন ভাবছি তেমন কিছুই হয়নি। তুমি মনে সাহস রাখো। কিছুই ঠিক হবে না তীব্র, আমি জানি। কি জানো তুমি, আমি একটা স্বপ্ন দেখেছিলাম গত পরশুদিন। কি স্বপ্ন? আগে তো বলনি। আগে বলিনি কারণ তোমার মন খারাপ হবে এই জন্য বলিনি। এখন বলো, কি দেখেছিলে স্বপ্নে তুমি? আমি দেখলাম একটা বাচ্চা মেয়ে আমার চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে। মেয়েটার পরনে সাদা ধবধবে একটা ফ্রক ছিল, চোখ দুটি নীল, কি সুন্দর চুল। একটা প্রজাপতির পেছন পেছন ছুটে বেড়াচ্ছে। আর কি?
আর মেয়েটা হঠাৎ আমার দিকে তাকাচ্ছে আর মামা বলে ডাকছে। আর আমি প্রত্যেকবার তার মা ডাকিয়ে চমকে উঠছি। তখনই নন্দিতা থেমে গেল, হাতের পিঠ দিয়ে চোখ মুছে বলল, কিছু না, বাদ দাও। আমি জোর করে বলতে বললাম, তখনই তখনই কি নন্দিতা? তখন কোথা থেকে যেন তুমি এলে। মেয়েটা তোমায় দেখে বলতে লাগলো, মা, আমায় বাঁচাও মা, মা, ওই লোকটা আমাকে নিয়ে যেতে এসেছে মা। প্রত্যেকবার এই লোকটাই আমায় মেরে ফেলে মা, আমার তুমি বাঁচাও। আমায় দেখে মেয়েটা এরকম বলল। তারপর তুমি এসে মেয়েটাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছ। আমি শত চেষ্টার পরও আটকাতে পারছি না। তোমার পা ধরে ওকে ভিক্ষা চাইলাম, তুমি আমায় লাথি মেরে ওই মেয়েটাকে টানতে টানতে নিয়ে যাচ্ছ। আমি মাটিতে পড়ে কাঁদতে লাগলাম। তুমি তখন মেয়েটাকে নিয়ে যাচ্ছ আর বলছো, আমি থাকতে তোর কোনো সন্তান হতে দিব না আমি, এবারেও মেরে ফেললাম বলে একটা বিকট হাসি দিলে। নন্দিতা এবার বলা শেষ করে আমায় জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি ভেবে পাচ্ছি না কেন নন্দিতা এরকম স্বপ্ন দেখল, আর কেনই বা আমায় সেখানে এরূপ পাষাণের মতো কাজ করতে দেখল। আমি কিনা প্রত্যেকবার নিজের সন্তানকে মেরে ফেলি। ভাবনার অবসান ঘটিয়ে ডাক্তার আসলো। তারা নন্দিতাকে নিয়ে গেল এক্স রে করাতে। নিয়ে যাওয়ার সময় নন্দিতা আমায় দেখিয়ে অনেক কাঁদল। আমি শুধু তাকে অভয় দিলাম, সব ঠিক হয়ে যাবে কথাটা বলে। আমি আর ভাইয়া বাহিরে অপেক্ষা করতে লাগলাম। মনে মনে ভাবলাম পুরনো সেসব কথা। আমাদের বিবাহের 7 বছর অতিবাহিত হয়েছে। এই নিয়ে 3বার নন্দিতার সন্তান সম্ভবা হলো। কিন্তু দুঃখের বিষয়, প্রত্যেকবারই কোনো না কোনোভাবে আমাদের সন্তানটা নষ্ট হয়ে যায়। প্রথমবার সে একটা মৃত শিশু জন্ম দিল। এরপর জন্মের পর কাছে গিয়ে দোলনায় দেখলাম কোনো সন্তান নেই। আর এখন এর ব্যাখ্যা আমাদের কাছে আজও নেই। ডাক্তাররা রিপোর্ট দেখতে গিয়ে মনে হলো চরম আতঙ্কে পড়ে গেলেন। তারাও হাতের পিঠ দিয়ে ঘাম মুছতে মুছতে নন্দিতার দিকে ভীতু নজরে তাকালো। এরপর আমার সাইডে এনে বললেন, মিস্টার তীব্র, আপনার স্ত্রীর পেটে কোনো সন্তান নেই, কখনো ছিলও না। তীব্র অনেকটা চমকে উঠল। এটা কিভাবে সম্ভব? নন্দিতা তো 7 মাসের অন্তঃসত্ত্বা। ওরা সবাই এতদিন এটাই জানতো যে নন্দিতার গর্ভে তীব্রর সন্তান বেড়ে উঠছে। ডাক্তারের কথায় তীব্র ক্ষিপ্র কণ্ঠে বলে ওঠে, আপনারা এসব কি বলছেন ডাক্তার সাহেব? আমার স্ত্রী গর্ভবতী, আর আপনারা নাকি বলছেন তার পেটে কোনো সন্তান নেই। দেখুন মিস্টার তীব্র, আমরা ডাক্তাররা কখনো শুধু কথায় বিশ্বাসী না, আমরা সবসময় রিপোর্টে বিশ্বাসী হই। রিপোর্টে কি লেখা আপনি নিজেই দেখুন, তাহলে নিজেই বুঝতে পারবেন। কথাটা বলে ডাক্তার সাহেব তার হাতের রিপোর্টটা তীব্রকে দেয়। তীব্র হাতে নিয়ে হতমম্ব হয়ে তাকিয়ে রইল। রিপোর্টের পানে এ জীবনে এতটা বিস্ময় হয়তো সে হয়নি। কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগল। চোখের চশমাটা হাতে নিয়ে পাঞ্জাবির পকেটের পাশে হালকা স্লাইড করে পরিষ্কার করে আবারও চোখে দিয়ে রিপোর্টের দিকে তাকালো। না, রিপোর্ট সে প্রথমে যেটাই দেখেছিল সেটাই আছে। রিপোর্টে স্পষ্ট লেখা, প্রেগন্যান্সি কোয়ালিটি নেগেটিভ। তীব্র কপালের ঘাম মুছতে মুছতে মনে মনে ভাবছে, তাহলে এতদিন ধরে নন্দিতার গর্ভে কি বেড়ে উঠছে? ওর গর্ভে কি আমার সন্তান বেড়ে উঠছে না? সেখানকার একটা চেয়ারে ধপ করে বসে পড়ে সে। হঠাৎ ফোনে রিং বেজে উঠল। ফোন ধরতেই ওপাশ থেকে আওয়াজ আসলো, তীব্র। হ্যাঁ বাবা বলো। বৌমার কি অবস্থা? আমাদের তো জানালেও না। আমরা কতটাই চিন্তায় আছি বাবা। একটা বিরাট সর্বনাশা কাণ্ড ঘটে গেছে। কি হয়েছে? তোমার গলা এমন শোনাচ্ছে কেন তীব্র? বৌমা ঠিক আছে তো? কি হলো, চুপ করে কেন? বাবা, এতদিন আমরা যা ভেবেছিলাম তা সম্পূর্ণ মিথ্য ছিল। কি? কোনটা মিথ্যে ছিল? নন্দিতার গর্ভে কোনো সন্তান নেই বাবা। ডাক্তার আল্ট্রাসোনোগ্রাফি করে দেখেছে, ওর পেটে কোনো বাচ্চা নেই। কথাটা শোনা মাত্রই শেখর চৌধুরী থম মেরে কানে ফোন ধরে দাঁড়িয়ে রইল। তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। তার হাত থেকে ফোনটা নিয়ে মিসেস রামিয়া চৌধুরী বললেন, তীব্র, কি হয়েছে রে? কি বললি তোর বাবাকে? উনি এভাবে ভয় পেয়ে গেলেন কেন? সেটা বাবার কাছে শুনিনিও মা, এখন রাখি। টুটটুট শব্দে ফোনটা ঘেটে দিয়ে মাথায় হাত রেখে বসে রইল তীব্র। রিপোর্টটা হাতে নিয়ে বসে থাকা ঠিক হবে না। ভাইয়া ভাবিকে জানানো দরকার ঘটনাটা। 1 পা 2 পা করে সে তার স্ত্রীকে যে রুমে রাখা হয়েছে সেখানে গেল। গিয়ে দেখল নন্দিতা একাই শুয়ে আছে, তার ভাবিকে দেখা যাচ্ছে না। তীব্র নন্দিতার কাছে গেল, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, নন্দিতা, তোমার কি কোনো সমস্যা হচ্ছে? না, হচ্ছে না। ভাবি কোথায় নন্দিতা? জানি না তো, আমি তখন থেকে এখানে একা একা শুয়ে আছি। কি বলছো? ভাবি ছিল না রুমে? কোথায় গেল ভাবি? ওয়াশরুমে নেই তো?
ওখানে নেই। থাকতে তো এতক্ষণ থাকার কথা না। নন্দিতা, তোমাকে একটা সংবাদ দেওয়ার আছে। আমি নিজেও বিষয়টা মানতে পারছি না এখনো। আদৌ এরকম ঘটনা কখনো ঘটেছে কিনা জানি না আমি। কি হয়েছে তীব্র? আমার কি সন্দেহ ঠিক? বলে নন্দিতার চোখের কোণে জল চলে এলো। এই অবস্থায় যদি ওকে বলি যে তোমার গর্ভে কোনো সন্তান আদৌ ছিল না, তাহলে সেই ব্যাখ্যা সইতে পারবে না। বরং সে পড়ে জানায় বিষয়টা। অনেক মিথ্যে অজুহাত দিয়ে ভুলিয়ে ভালিয়ে অন্য কথায় ফাঁদে ফেলিয়ে তীব্র এই ভয়ঙ্কর সত্যটা নন্দিতাকে জানালো না। তখনই কোথা থেকে যেন ভাবি তোড়জোড় করে ছুটে এসে আমায় বলল, তীব্র, ডাক্তার সাহেব তোমায় ডাকছে। তুমি কোথায় ছিলে ভাবি? নন্দিতাকে এভাবে একা রেখে? ডাক্তার ওই ওষুধগুলি আনতে বলেছিল। তুমি তো কোথায় যেন ছিলে, তোমার ভাইয়াও নেই, তাই বাধ্য হয়ে আমি নিয়ে আসলাম। ও আচ্ছা, তুমি এখানে ওর সাথেই থাকো, আমি শুনে আসি ডাক্তার কি বলে। রুম থেকে বের হয়ে ডাক্তারের কেবিনে গেলাম। দরজায় কড়া নাড়লাম। ডাক্তার সাহেব, আসতে পারি? আসুন। তীব্র ভেতরে ঢুকে চেয়ারটায় বসল। রুমে ফিনাইলের তীব্র গন্ধ নাকে আসছে। ডাক্তারের দিকে চোখ পড়তেই তীব্র লক্ষ্য করল ডাক্তার আলোয় কি যেন একটা ফেলে গভীর মনোযোগ দিয়ে ইকুয়েশন করছে। তীব্র হালকা কাশি দিয়ে নিজের উপস্থিতি বোঝাতে চাইলেও ডাক্তারের সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। তিনি বারবার টিস্যুর পেপার দিয়ে চোখ মোছেন। তাকে অনেক চিন্তিত এবং হতাশ লাগছে। তবে কি ডাক্তার নন্দিতার বিষয়ে কোনো জটিল বিষয়ে কথা বলবে? সেটাই এত মনোযোগ দিয়ে ইকুয়েশন করছে। তার চিন্তার অবসান ঘটিয়ে ডাক্তার বললেন, মিস্টার তীব্র, আপনি তো মিস নন্দিতার হাজবেন্ড, তাই না? জি। জি। আমরা তার পেটে একটা অস্বাভাবিক কিছুর উপস্থিতি লক্ষ্য করছি। তীব্র একটু ভয় পেয়ে গেল। বিষণ্ণ কণ্ঠে বলল, কিরকম অস্বাভাবিক ডাক্তার সাহেব? গর্ভে শিশু থাকলে যেরকম একটি মাংসপিণ্ড বোঝা যায়, সেরকম একটি বস্তু আপনার স্ত্রী পেটে রয়েছে। তীব্র চেয়ার থেকে দাঁড়িয়ে চরম উত্তেজনায় ফেটে পড়ে ডাক্তারের দিকে অনেকটা ঝুঁকে বলল, তাহলে কি ডাক্তার সাহেব, নন্দিতার গর্ভে আমার সন্তান আছে? আমাদেরও তো সেরকমই মনে হচ্ছে। আমাদের জীবনে এটাই প্রথম ঘটনা। তীব্র ডাক্তারের সাথে কথা বলছে। এমন সময় হঠাৎ ভাবি এসে তীব্রকে বলল, তীব্র, মা বিষ খেয়েছে। মা বিষ খেয়েছে মানে? কি বলছো তুমি ভাবি? হ্যাঁ, সত্যি মা বিষ খেয়েছে। বাবা এক্ষুনি ফোন করে বলল, মা এখন কোথায়? বাবা বলল এখানে নিয়ে আসে। ভাবি, আমি আর পারছি না। এদিকে এই চিন্তা, আবার ওইদিকে মা এরকম একটা কাজ করে বসল। আমি পাগল হয়ে যাব ভাবি, আমি পাগল হয়ে যাব। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি দেখি ওরা এখন কোথায়। তুমি ডাক্তারের সাথে কথা বলো, চলো আমিও যাব। ডাক্তারের রুম থেকে বের হতেই ডাক্তার বলল, মিস্টার তীব্র, আপনার স্ত্রীকে অপারেশন করাতে হবে খুব শীঘ্রই। সেটার বিষয়ে বলে যান। তীব্র মাথা ঘুরিয়ে শুধু বলল, যদি অপারেশন করা লাগে তাহলে করুন। আমার স্ত্রীর যেন কোনো ক্ষতি না হয়। আর হ্যাঁ, আমি আসার পর তবেই করবেন। বলে রুম থেকে বের হয়ে গেল। বের হতেই তীব্রর বাবা শেখর চৌধুরীর সাথে মুখোমুখি দেখা। তীব্র মুহূর্তে বলল, বাবা, মা কোথায়? এত অস্থির হওয়ার কিছু নেই তীব্র। তোমার মাকে ওটিতে নিয়ে গেছে। তেমন বিষক্রিয়া ছড়াতে পারেনি। ওই মহিলা কি খেয়েছে শুনতে চাও? কি খেয়েছে? গত পরশুদিন আমি যে আরশোলা মারার বিষ এনেছিলাম সেটা খেয়েছে। একটু মুখে ঢেলে দিতেই আমি ধাক্কা দিয়ে ফেলে দিই। তারপর এখানে নিয়ে আসলাম। গাধা মহিলা। ভাবি, কিন্তু মা বিষ কেন খেতে গেল? কেন আবার? আমার বিপক্ষে চলতে হবে না? আমি ভাবলাম পরিবারে অশুভ ছায়া নেমে এসেছে, একটা পুণ্যের কাজ করা দরকার। অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম প্রাইমারি স্কুলের পাশে যে পুকুরটা আছে ওটা ভরাট করে ওখানে একটা বৃদ্ধাশ্রম তুলে দেব। এই জন্যই বিষ খেলো? হ্যাঁ। গাধা মহিলা বলে কি না কোনো বৃদ্ধাশ্রম হবে না। এভাবে দু এক কথা হতে হতে সে বিষ খেয়ে নিল। এসব বাদ দাও। বৌমার কি খবর তীব্র? বাবা, ডাক্তার বলেছে ওর অপারেশন করাতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। সেই বিষয়ে কথা বলছিলাম। তখন ভাবি এসে বলল, মা বিষ খেয়েছে। এখন যাও, ডাক্তারের সাথে কথা বলো তুমি। আমি এদিকে আছি। তীব্র কিছুটা চিন্তামুক্ত হয়ে পুনরায় ডাক্তারের ঘরে গেল। দরজায় কড়া নাড়তেই ডাক্তার সাহেব একটা বইয়ের চোখ রেখে বলল, ইয়েস কাম। ডাক্তার সাহেব, অপারেশনটা কি এখনই করাবেন? যত সময় যাবে ব্যাপারটা তত জটিল হবে। বাই দ্য ওয়ে, আপনার স্ত্রীর রিপোর্টটা এসে গেছে। ওনার পেটে টিউমার হয়েছে, তাও একটা না, দুইটা। রীতিমতো সেগুলো অনেক বৃহদাকার ধারণ করেছে। এক মুহূর্ত সময় নষ্ট করা ঠিক হবে না। তীব্র ডাক্তারের কথা শুনে তীব্র চমকে উঠল।
নন্দিতার পেটে টিউমারকে এতদিন নিজের সন্তান ভেবে রেখেছিল সে। অজান্তে চোখের কোণ বেয়ে অশ্রুগাল বেয়ে পড়ল মাটিতে। হাতের পেট দিয়ে চোখ মুছে করুণ স্বরে বলল, নন্দিতার পেটে দুটো টিউমার? হায়রে ভাগ্যের পরিহাস। আমরা ভেবে বসলাম। আমার একটা কথা বিশ্বাস হচ্ছে না মিস্টার তীব্র, এত বড় ভুল আপনারা করলেন কিভাবে? সন্তান গর্ভে ধারণের ব্যাপারটা আর টিউমার ধারণের ব্যাপারটা তো একই না। এই পার্থক্যটুকু তো কি মিস নন্দিতা বুঝতে পারেনি? আমি জানি না ডাক্তার সাহেব, সেসব বাদ দিন। হিউম্যান নিউরন অনেক পাওয়ারফুল একটা জিনিস, বুঝলেন? আপনি যদি দৃঢ়ভাবে ভেবে বসে থাকেন যে আপনার ডান হাত অবশ্যই আছে, তাহলে দেখবেন আপনি সত্যি হাত নাড়াতে পারছেন না। আপনার মতে মিস নন্দিতার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। মানসিকভাবে তিনি দুর্বল চিত্তের। চা খাবেন? না, চা খাবো না। আপনারা তাহলে অপারেশনের ব্যবস্থা করুন। ডাক্তার, আমার স্ত্রীর কি কোনো সমস্যা হবে? সে সুস্থ হবে তো? হ্যাঁ, আমরা আশাবাদী। বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছে। আমি তাহলে আসি? হ্যাঁ, আসুন। আর কাউন্টারে 50,000 টাকা জমা করুন। আমরা ব্যবস্থা করছি। জি আচ্ছা। বলে রুম থেকে বের হয়ে আসলো তীব্র। নন্দিতার কাছে যেতে দেখল সেখানে বাবা, ভাইয়া, ভাবি সবাই। ওদের দেখে নিজের মনে কিছুটা স্বস্তির আভাস ফুটে উঠল। মৃদুস্বরে সবার উদ্দেশ্যে বলল, বাবা, ভাইয়া, ভাবি, তোমরা একটু বাইরে যাবে প্লিজ? আমার কিছু কথা ছিল ভাবি। হ্যাঁ, বলো বলো, আমরা বাইরেই আছি। সবাই বাইরে গেলে তীব্র নন্দিতার কাছে বসল। পর কপালে হাত বুলিয়ে দিল। কপালে একটা ভালোবাসার ছোঁয়া এঁকে দিয়ে কাছাকাছি বসল। নন্দিতা তীব্রর হাতে আলতোভাবে হাত রেখে করুণ স্বরে বলল, তুমি খেয়েছ? সকাল থেকে কিছুই খাওনি তাই না? এভাবে থাকলে তো অসুস্থ হয়ে পড়বা। আমি সুস্থই আছি নন্দিতা, শুধু তুমি সুস্থ হয়ে ওঠো প্লিজ। বলে নন্দিতাকে জড়িয়ে ধরে কান্না করছে তীব্র। তার ধৈর্যের ভাত ভেঙে গেছে। নন্দিতা ওর চুলে বিলি কেটে দিতে দিতে বলল, এই পাগল, কি হয়েছে? কাঁদছ কেন? তোমাকে অনেক ভালোবাসি গো। তোমার কিছু হলে আমি সহ্য করতে পারবো না, মরে যাব আমি। তীব্রর এরূপ আচরণে নন্দিতার চোখে জল চলে এলো। সে মৃদুস্বরে তীব্রর কানে কানে বলল, একবার যখন হাত ধরেছি তখন মরণের আগ পর্যন্ত ছাড়ব না। তুমি শুধু এভাবে আমায় ভালোবেসো। এখন বাজে দুপুর 12টা। নন্দিতাকে অপারেশন করানোর জন্য ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। তীব্র এক মুহূর্ত স্থির নেই। এখানে ওখানে পায়চারি করছে আর বিড়বিড় করে সৃষ্টিকর্তাকে ডাকছে। শেখর চৌধুরী বসে আছে চিন্তিত গম্ভীর মুখ নিয়ে। তিনি গালে হাত রেখে তীব্রকে বলল, তোমার ভাই ভাবি কোথায় তীব্র? দেখতে পাচ্ছি না যে। বাবা, ওরা বাসায় গেছে। মাঝরাত থেকে ভাবির ঘুম হয়নি, মাথা ধরেছে, তাই ভাইয়াকে বলে বাসায় পাঠিয়ে দিয়েছি। ও আচ্ছা, তুমি খেয়েছো? মিথ্যে বলো কেন? যাও, কিছু খেয়ে এসো নিচ থেকে। আমি আছি এখানে। কিছু প্রয়োজন হলে তোমায় ডেকে নেব। আমি থাকি না বাবা, খাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই। নন্দিতার ভালোই ভালোই অপারেশনটা হলেই হয়। ছেলের এই ভালোবাসায় শেখের চৌধুরী মুগ্ধ চোখে তাকিয়ে রইলেন। মনে মনে ভাবলেন, ছেলেটা দায়িত্ব নিতে শিখে গেছে। ডাক্তার শিহাব অপারেশন থিয়েটারে অপারেশন শুরু করে দিয়েছে। তার একটা আলাদা ফোন থাকে সবসময়। খুবই প্রয়োজন না হলে সে ফোনে ফোন দেয় না গিয়েও। এই নাম্বারটাও সবার কাছে নেই। তার খুব কাছের পরিচিত এবং হসপিটালের কিছু স্টাফের কাছে নাম্বারটা দেওয়া আছে। বারবার করে বারণ করা আছে, সেই নাম্বারে ফোন দেওয়ার কারণটা হবে মারাত্মক গুরুত্বপূর্ণ। কেননা সেই নাম্বারে ফোন দিলে ডক্টর শিহাবকে ধরতেই হবে। সেই মিনি ফোনটা পকেটে বাজতে থাকল। ডক্টর শিহাব সাইডে এসে রিসিভ করতেই একটা মেলি কণ্ঠ ভেসে আসলো। কেমন আছেন ডক্টর শিহাব? কুশল বিনিময় না করে কাজের কথা বলুন। আপনি এখন আমার হাতের পুতুল ডক্টর শিহাব। রসিকতা করছেন? ফোন রাখুন, আমি এখন থিয়েটারে আছি। রসিকতার জন্য পরে দেখে নেব আপনাকে। রাবিশ ওমেন। বলে ফোনটা কেটে দিয়ে পকেটে রাখতেই টুং করে একটা মেসেজের আওয়াজ আসলো। ওপেন করতে দেখল একটা ভিডিও ওপেন করতেই ডক্টর শিহাব চমকে উঠলেন। সারা শরীর ঘামতে শুরু করে। যে নাম্বারে ফোন এসেছিল সে নাম্বারে ডক্টর শিহাব ফোন করলো। ওপাশ থেকে ধরতে অট্টহাসির আওয়াজ ভেসে এলো। কি মিস্টার শিহাব, ভয় পেয়ে গেলেন? কি চান আপনি? তেমন কিছুই না। এখন যে অপারেশনটা করছেন সেখানে হালকা একটা কাজ করতে হবে। কি কাজ? আর কোনোদিনও যেন নন্দিতা মা না হতে পারে সে ব্যবস্থা করবেন আপনি। কি কি বলছেন এসব? একজন ডাক্তার হয়ে এসব আমি কখনোই করব না। না করলে আমি কি করতে পারি দেখাবো সেটা? না প্লিজ, আমার মেয়েকে কিছু করবেন না।
আমি করব, যা বলবেন তাই করব। আমার মেয়েকে ছেড়ে দিন প্লিজ। গুড। এমন ব্যবস্থা করবেন যেন নন্দিতার কখনোই মা হতে না পারে। আর যদি এর ব্যতিক্রম করেছেন তো নিজের মেয়ের মুখের বাবা ডাক শুনতে পারবে না। গট ইট। আমি করব, যা বলবেন তাই করব। আপনার আগে আমার মেয়েকে ছেড়ে দিন। হা হা হা, যা বলেছি সেটা করবি, তা না করে তোর মুখে এত কথা ফুটছে কেন? তখনই ডাক্তার শিহাব ফোনের অপর পাশ থেকে চিৎকারের আওয়াজ পায়। এটা যেটা তার আদরে মেয়ের গলা, সেটা বোঝায় অভিপ্রায় রইল না। ডক্টর শিহাব আকুতি মিনতি করতে লাগলো, প্লিজ এরকম করবেন না, আমি আর কিছু বলবো না। গুড। কাজ শেষে তোর মেয়ে ঠিকই বাড়িতে পৌঁছে যাবে। টুটটুট শব্দ করে ফোনটা কেটে গেল। ডক্টর শিহাবের সারা শরীর কাঁপতে লাগলো। এটা কিভাবে করবে সে? এর মতো বড় পাপ যে আর হয় না, কিন্তু নিজের মেয়েকে বাঁচাতে এটা তাকে করতে হবে। একরাশ ভারাক্রান্ত মন নিয়ে অপারেশনটা শেষ করলো। নিজেই নিজেকে ধিক্কার জানালো। আর তার জন্য একটা মেয়ে মা ডাক শুনতে পারল না, একটা ছেলে বা হতে পারল না, বাবা ডাক শুনতে পারল না। বাবা মা ডাক শোনার মতো এত সুন্দর অনুভূতি যে নিজের হাতে কেটে ফেলল, এই পাপ কিভাবে খেয়া করবে? এর শাস্তি যে তাকে পেতেই হবে, শুধু অপেক্ষা। অপারেশন শেষে নন্দিতার মায়াবী মুখখানা দেখে ডক্টর শিহাব নিজেকে আর ক্ষমা করতে পারল না। অজ্ঞানরত নন্দিতার পা ছুঁয়ে বলল, আমি অন্যায় করেছি আপনার সাথে। মাতৃসত্তাকে আমি শেষ করে দিয়েছি। একটা মেয়ের জীবনের সব থেকে বড় পাওয়া হলো সন্তানের মুখে মা ডাক শোনা। আমি সেই পথ আজ নিজ হাতে বন্ধ করে দিয়েছি। আমার কোনো ক্ষমা নেই, আমার কোনো ক্ষমা নেই। কয়েক ফোঁটা অশ্রু গাল বেয়ে নন্দিতার পায়ের ওপর পড়ল। ডক্টর শিহাব স্বাভাবিক হয়ে অ্যাফ্রন দিয়ে বের হতে দেখল তীব্র দরজার সামনে দাঁড়িয়ে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তাকে দেখতে পেয়েই তীব্র বলল, ডক্টর, আমার স্ত্রী কেমন আছে? ও ঠিক আছে তো? আপনি চিন্তা করবেন না মিস্টার তীব্র, উনি একদম ঠিক আছে, এখন ঘুমাচ্ছে। ওনাকে এখন ডিস্টার্ব না করলে ভালো হয়। ডক্টর, আমি কি দেখতে পারি? আমি কোনো কথা বলবো না, শুধু দেখব। হুম। নন্দিতাকে দেখার অনুমতি পেয়ে যেন তীব্রর ভেতর খুশির বাঁধ ভেঙেছে। সে এই মুহূর্ত অপেক্ষা না করে ওটির ভেতরে গেল। দূর থেকে নন্দিতাকে দেখে চোখের জল বিসর্জন দিয়ে বাহিরে বের হয়ে আসে। বের হয়ে দেখে সামনের ওয়েটিং চেয়ারে গলিতে ভাবি বসে আছে। তীব্রকে দেখে সে বলল, তীব্র, মা এখন সুস্থ, ডাক্তার রিলিজ করে দিয়েছে। দ্রুত ডাক্তারের কাছে আনায় তেমন বিষক্রিয়া ছড়াতে পারেনি। বাবা মা নিচে আছে, তুমি ওনাদের নিয়ে বাড়িতে যাও। বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে নাও। সারা রাত ঘুমাওনি, তোমার ঘুম দরকার। আমি যাব না ভাবি। নন্দিতা জেগে উঠলে আমায় না পেলে মন খারাপ করবে। ডাক্তার বলেছে 12 ঘন্টার আগে ওর ঘুম ভাঙবে না। এতক্ষণ করবা কি? বরং তুমি যাও, আমি আছি এখানে। আসার সময় রহিমের মাকে বলে স্যুপ নিয়ে আসিও। নন্দিতাকে এখন বাইরের খাবার খাওয়ানো যাবে না। ভাবি, তোমাকে কি বলে যে কৃতজ্ঞতা জানাবো? এই, আমি কি বাইরের কেউ নাকি? হ্যাঁ, এখন যাও তো। তোমাকে দেখে আমার হিংসা হয়। নন্দিতাকে কত ভালোবাসো, আর আমারটাকে দেখো, সারাদিন ওয়েব সিরিজ নাটকের শুটিং করতে যায়। আচ্ছা ভাবি, আমি আসি তাহলে, তুমি খেয়াল রেখো। তীব্র নিচে আসতেই দেখল তার বাবা শেখর চৌধুরী, মা রামিয়া চৌধুরী দাঁড়িয়ে আছে। তীব্র দৌড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর অভিমানী সুরে বলে, তুমি এমনটা কেন করলে মা? আমার কথা মনে পড়ল না? তোমাদের কিছু হলে আমি যে সহ্য করতে পারি না। ছেলের এরূপ মায়াবী ভালোবাসার সুর শুনে রামিয়া চৌধুরীর চোখে জল চলে এলো। বাড়িতে পৌঁছে ফ্রেশ হয়ে তীব্র নাস্তার জন্য নিচে আসলো। সকাল থেকে কিছুই পেটে যায়নি তীব্রর। সে নিচে এসে ডাইনিং টেবিল থেকে একটা আপেলে কামড় দিয়ে খাবার আনতে বলল। শেখর চৌধুরী খবরের কাগজ হাতে নিয়ে তীব্রর সাথে চেয়ারটায় বসলেন। খবরের কাগজ টেবিলে ঠাস করে রেখে তীব্রকে বলতে লাগলো, দেশটার কি হচ্ছে দিন দিন? ছেলেমেয়েরা নিজেদের মা বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছে। তাহলে এই শিক্ষা দিয়ে কি করবেটা কি? যদি বৃদ্ধ বাবা মায়ের জায়গা না দিতে পারে, তেমন ছেলের বেঁচে থাকার কোনো অধিকার নেই। পাষাণ হয়ে গেছে সবাই। বাবা, তুমি এসব নিয়ে ভেবে কিছু করতে পারবে? শুধু শুধু মাথা গরম করছো। করব, আমাকে কিছু একটা করতে হবে। কি করবে শুনি? শোনো তীব্র, আমাদের পুকুরটা ভরাট করে সেখানে বৃদ্ধাশ্রম করে দিতে কেমন হয়? কত অসহায় বাপ মায়ের জায়গা হবে সেখানে, ভাবো একবার। বাবা, তোমায় নিয়ে আমার গর্ব হয়। তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। মানুষের জন্য এত কিছু করেও তোমার শান্তি নেই। এ বয়সে তুমি অন্যের কথা ভাবছ? ভাবতে হয় রে বাপ।
সৃষ্টিকর্তা দিয়েছে, সেগুলো ভালো কাজে না লাগালে তাকে যে অপমান করা হবে। আচ্ছা বাবা, মা কোথায়? এসব শুনে আবার বিষ খেয়ে বসলে কি করবে? হা হা হা, গাধা মহিলাকে জানাবো না, কথাটা আমাদের মধ্যেই থাকবে। ওকে? ডান হাতটা তীব্র হাতে এগিয়ে দিয়ে ওকে। আরেকটা কাজ করো ঝটপট, ওই গাধা মহিলা আসার আগেই তোমার বড় ভাইয়ের রুম থেকে লকারে রাখা দলিলটা নিয়ে আসো। দেখো ওখানে কতটুকু জায়গা আছে। ঘরে তো কেউ নেই, ভাবি হসপিটালে। ভাইয়া নতুন নাটকের শুটিং করতে ব্যস্ত। না বলে যাওয়াটা কেমন দেখায় না বাবা? ধুর, বড় ভাইয়ের ঘরে যাবে, সেখানে এত ভাবার কি আছে? যাও নিয়ে আসো। তীব্রতার ভাইয়ার ঘরের দিকে গেল। দরজা লক করা নেই, দরজার সামান্য আটকে রাখা। দরজা খুলে ভেতরে ঢুকে লকারটা খুলল। এই লকারের একটা পিন আছে, যেটা শুধু শেখর চৌধুরীর তীব্র আর তার ভাইয়া জানে, আর কেউ জানে না। লকারটা খুলতে সেখানে অনেক কাগজের মধ্যে সেই পুকুরের দলিলটা খুঁজতে বেশ সময় লেগে গেল। অবশেষে খোঁজাখুঁজি শেষে দলিলটা পাওয়া গেল। দলিলটা হাতে নিতেই দলিলের ভাঁজ থেকে একটা পেনড্রাইভ ফ্লোরে পড়ে গেল। আরে, লকারের মধ্যে এই পেনড্রাইভটা কেন? এটা তো ভাইয়ের কম্পিউটারের সাথে থাকে সবসময়। এখানে তার করা শুটিংয়ের ভিডিওগুলো রেখে দেয়। এটা এখানে থাকার কথা নয় তো। তীব্রর মনে একটু খটকা লাগলো। পেন ড্রাইভে কী আছে সেটা দেখার প্রবল ইচ্ছে জাগল। আবার অন্য জিনিস দেখা কেমন এটা ভেবে পিছুপা হচ্ছে। কিন্তু না, মনকে মানাতে এর ভেতরে এমন কি আছে সেটা দেখতেই হবে। নিশ্চয়ই কিছু একটা আছে, নইলে লকারে রাখার তো কারণ নেই। দলিলগুলি বিছানায় রেখে তীব্রর ভাইয়ার কম্পিউটার ওপেন করলো। কম্পিউটারে কোনো পাসওয়ার্ড দেওয়া নাই। পাসওয়ার্ড না দেওয়ার কারণ হলো ভাইয়া পাসওয়ার্ড মনে রাখতে পারে না। যাই হোক, পেনড্রাইভটা কম্পিউটারে ওপেন করতেই দেখলাম হাত পা বাঁধা অবস্থায় একটা বাচ্চা মেয়ে চেয়ারের সাথে বাঁধা অবস্থায়। ভাইয়া বাচ্চা মেয়েটার মাথায় বন্দুক তাক করে ধরে আছে। বাচ্চা মেয়েটার চোখ বাঁধা, ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। ভাইয়ার মধ্যে কোনো মমতা লক্ষ্য করছি না। ভাইয়াকে এরূপ হিংস্রূপে কখনো দেখিনি আমি। ভিডিওর সাথে সাউন্ড কানে ভেসে এলো, যা বলছি সেটা কর, নইলে তোর মেয়েকে আজীবন ঘুম পাড়াতে দুইবার ভাবাবো না। ভাইয়া এসব কি বলছে? যে ভাইয়া একটা তেলাপোকা দেখলে ভয়ে আড়াল হয়ে থাকে। বাড়িতে থাকা বিড়ালগুলিকে নিজে না খেয়ে সে ভাত ওদের খাওয়ায়। এতটাই কোমল স্বভাব, সে কিনা এসব বলছে, তাও এত ফুটফুটে একটা বাচ্চা মেয়েকে বেঁধে রেখে। কে মেয়ে? ভাইয়া কি কোনো দুর্নীতিতে যুক্ত হচ্ছে? এসব ভাবতে ভাবতে নিচ থেকে শেখর চৌধুরী তীব্র তীব্র বলে ডাকতে লাগলেন। তীব্র তড়িঘড়ি করে পেনড্রাইভটা আবার লকারে রেখে লকারটা বন্ধ করে নিচে আসলো। শেখর চৌধুরী তীব্রকে বলল, এই কাগজ আনতে এতক্ষণ লাগে? বাবা, অনেক কাগজের ভিড়ে খুঁজতে দেরি হয়ে গেল। আচ্ছা দাও। তীব্র হাত বাড়িয়ে দলিলটা দিল। শরীর খারাপের অজুহাত দিয়ে ওখান থেকে রুমে আসলো। বিছানায় শরীরটা এলিয়ে দিতে ভাবতে লাগলো, মাথায় অনেক প্যাচ জমা হয়েছে, এগুলো ছুটানো খুব দরকার। ভাবতে ভাবতে সে ঘুমে তলিয়ে গেল। ঘুম ভাঙল বিকেলে। ঘুমের মাঝে ধরফর করে উঠে চশমাটা চোখে দিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে নিচে নেমে কাজের বুয়াকে স্যুপ বানাতে বলে ডাইনিং টেবিলে বসে অপেক্ষা করতে থাকলো। বারবার ঘড়িতে সময় দেখছে তীব্র। রহিমের মা, তাড়াতাড়ি করো, সময় নেই বলে কয়েকবার চিল্লাচিল্লি করে মাথায় হাত রেখে বসে রইল। তখনই লক্ষ্য করল মিহির ভাইয়া সদর দরজা খুলে হাতে ক্যামেরায় কিছু একটা গভীর আগ্রহে দেখতে দেখতে লাগলো। হেলে দুলে হাঁটছে, এক পা এগোচ্ছে, তারপর থামছে, আবার এগোচ্ছে, এভাবে নিজের মতো আছে। মিহির ভাইয়ার উদ্দেশ্য তীব্র বলল, ভাইয়া আজকাল শুটিং নিয়ে অনেক ব্যস্ত মনে হচ্ছে। হ্যাঁ রে, প্রচুর কাজ। নতুন একটা ওয়েব সিরিজ বানাচ্ছি, নাম শুনেই তুই পাগল হয়ে যাবি। নাম শুনতে চাচ্ছি না, পাগল হওয়ার ইচ্ছে নেই। আরে শোন, অনেক ইন্টারেস্টিং সিরিজ। সিরিজের নাম কিডন্যাপারের পেটে ইঁদুরের বিষ। নামটা কেমন লাগলো? অনেক ইন্টারেস্টিং নাম। ভাইয়া, তোমায় একটা কথা বলার ছিল। কি কথা? না মানে, আমার মনে হচ্ছে তাই বললাম। কিছু মনে করবে না প্লিজ। আর মনে করার মতো আর কি বলবি, বলে ফেল। তুমি অনৈতিক কোনো কাজে লিপ্ত হচ্ছ না তো? কি বলতে চাচ্ছিস তুই? তীব্র ক্যামেরার থেকে চোখ সরিয়ে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। ভাইয়া, আমি স্বাভাবিক স্বরে বললাম, দেখো ভাইয়া, আমি এতটা ভেঙে বলতে পারছি না। বাবার কথাটা মাথায় রেখে কাজ করিও। বাবার অপমান হবে এমন কাজ করবে না, এটা আমার বিশ্বাস। আমি কিছু করিনি। আমি এসব কেন বলছিস? আমি তো কিছুই করিনি।
তোমার ঘরের লকারের মধ্যে পেন ড্রাইভে একটা ভিডিও পেয়েছি আমি। একটা বাচ্চা মেয়ের মাথায় বন্দুক তাক করে রেখেছ, কাউকে হুমকি দিচ্ছ। হ্যাঁ, ওটা তো আমার শুটিং ছিল। কিডন্যাপ করে মুক্তিপণ চাইবে, শেষে ইঁদুরের বিষ খেয়ে মারা যাবে। এটাই আমার নতুন সিরিজটার কনসেপ্ট। অভিনয় কেউ ধরতে পারছে না, তাই আমি দেখিয়ে দিয়েছিলাম কিভাবে করতে হয়। ও আচ্ছা, সরি ভাইয়া, আমি ভেবেছিলাম তুমি হয়তো অন্যায় পথে চলছো, তাই তো বলি। আমার ভাইয়ার মতো ভালো মানুষ একটাও নাই অভিনয় জগতে। ভাইয়া মুচকি এসে ক্যামেরায় চোখ দিয়ে নিজের রুমে চলে গেল। নিজের কাছে নিজে লজ্জিত বোধ হচ্ছে। সত্যি তো, ভাইয়া শুটিংয়ের অনেক কনসেপ্ট রেকর্ড করে রাখতে পারে। সেটা দেখে ভাইয়াকে সন্দেহ করা ঠিক হয়নি। এসব ভাবতে ভাবতে কাজের বুয়া স্যুপটা টিফিন বক্সে করে দিল। বক্সটা হাতে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হব। তখনই মা সিঁড়ি দিয়ে নামতে নামতে এসে বললেন, তীব্র। হ্যাঁ মা, তোমার শরীরের অবস্থা কেমন? নিচে আসতে গেলে কেন? আমার আর শরীর। কই যাচ্ছিস? হাসপাতালে যাচ্ছি মা, ওই অপয়া মেয়েকে দেখতে। মা, কী সব বলছো তুমি? নয়তো কি, অপয়া না হলে 3-3বার গর্ভপাত হয়? এসব এখন থাক মা, আমি আসি। দাঁড়া, আমার একটা কথা আছে। বলো। আমার আর তোর বাবার তো বয়স হয়েছে। আমাদের তো ইচ্ছে করে নাতি নাতনির মুখ দেখতে, তাদের সাথে খেলা করতে, তাদের আদর করতে। বল, মন চায় না? হ্যাঁ, তোর বড় ভাইয়া, তার কোনো সন্তান নাই। এখন শেষ ভরসা তুই। এসব নিয়ে পরে কথা বলিও মা, এখন না রে, বলতে দে আমায়। জানিস, তোর বাবা রাতে ঘুমায় না এসব ভেবে, সারাক্ষণ ছটফট করে। পারে না বলতে, পারে না সইতে। বড় বাপ, মার দিকে তাকিয়ে তোর কিছু একটা করা দরকার আছে কিনা? কি করতে বলছো তোমরা বলো? তুই আরেকটা বিয়ে কর বাবা। আমি জানি তুই নন্দিতাকে অনেক বেশি ভালোবাসিস, কিন্তু একটা সন্তান তো প্রয়োজন, তাই না? আমাদের ইচ্ছের কথা বাদ দে। তোর নিজেরও তো ইচ্ছে করে বাবা ডাক শুনতে। আমাদের কথাটা একটু শোন বাবা, আরেকটা বিয়ে করে নে। তীব্রর কাছে এই বিষয়ে কোনো উত্তর নেই। সে মাথা নিচু করে চোখের কোণে অশ্রু নিয়ে প্রস্থান করল। এরূপ প্রশ্ন উঠলে সে নীরব থাকে, ইচ্ছে করে দূরে কোথাও চলে যেতে, যেখানে তার থাকবে না কোনো পিছুটান। এরপর কেটে গেল 2টি বছর। তীব্র লক্ষ্য করল নন্দিতা এখন তাকে আর আগের মতো সময় দেয় না। অফিস থেকে বাসায় আসলে সে আর অধীর আগ্রহে বসে থাকে না। রাতে বেশিরভাগ সময়ে কোনো কারণ ছাড়াই সোফায় গিয়ে ঘুমায়। আগের মতো কথাও বলে না। এরকম আচরণ তিলে তিলে তীব্রকে জ্বালিয়ে দেয়। অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে বিছানায় বসতে দেখল নন্দিতা আয়নার সামনে বসিয়ে চুল আঁচড়াচ্ছে। তীব্র মনে শয়তানটা ভর করে বসল। টাওয়ালটা ঘাড়ে রেখে পেছন থেকে নন্দিতাকে জড়িয়ে ধরে ঘাড়ে একটা গাঢ় চমক খায়। কোমর থেকে তীব্রর হাতটা নন্দিতার পেটে স্পর্শ করল। নন্দিতা কেঁপে উঠল। মুহূর্তে নন্দিতাকে কোলে করে নিয়ে ঠোঁটে ঠোঁট মিলে বিছানায় ফেলে দেয়। তীব্রর সারা শরীর নন্দিতার ওপর। নন্দিতার নড়াচড়া করার মতো কোনো অবস্থায় নেই। তীব্র ওর হাত দিয়ে নন্দিতার হাত দুটো শক্ত করে ধরে ঠোঁটে গাঢ় চমক খেতে থাকে। নন্দিতা ছটফট করছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। তীব্র ইচ্ছে করে নন্দিতার ঠোঁটে একটা কামড় বসিয়ে দেয়। নন্দিতা ব্যথায় শুধু উহু হু করতে থাকে। ঘাড় থেকে চুলগুলো সরিয়ে ঘাড়ে নাক ডোবাতেই নন্দিতা এক ঝটকা দিয়ে তীব্রকে সরিয়ে দেয়। তীব্র এবার নিজেকে কন্ট্রোল করতে পারল না। কষিয়ে একটা চড় মেরে বসল নন্দিতার গালে। চড়ের তাল সামলাতে না পেরে সোফায় ধপ করে পড়ে যায়। তীব্র ওর কাছে গিয়ে গালে চাপ দিয়ে বলল, কি সমস্যা কি তোমার? এভাবে এড়িয়ে চলো কেন আমায়? যখনই আদর করতে চাই তখনই এভাবে সরিয়ে দিচ্ছ কেন? তীব্র, গাল ছাড়ো, আমার লাগছে। আর কতবার বলবো, আমার ভালো লাগে না এসব। ভালো লাগে না মানে কি? কি ভালো লাগে তোর? এখন আমার স্পর্শ ভালো লাগে না? অন্য কাউকে পেয়েছিস নাকি যে আমার স্পর্শ এখন আর ভালো লাগে না? অনেক সহ্য করেছি, আর না, বলে তীব্র নন্দিতাকে সোফায় ধাক্কা দিয়ে হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল। পেরিয়ে যেতেই কেউ একজন তীব্রর হাত ধরে টেনে স্টোর রুমে নিয়ে গেল। তীব্র কিছু বোঝার আগেই নিয়ে গিয়ে দেয়ালের সাথে তীব্রকে চেপে ধরেই তীব্রর ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। সে নিজের হাত দিয়ে তীব্রর হাত শক্ত করে ধরে তার তলপেটের স্পর্শ করায়। তীব্রর শরীরে শিহরণ জেগে উঠল। তীব্র নন্দিতাকে সোফায় ধাক্কা দিয়ে হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যেতেই কেউ একজন তীব্রর হাত ধরে টেনে স্টোররুমে নিয়ে গেল। তীব্র কিছু বোঝার আগে নিয়ে গিয়ে দেয়ালের সাথে তীব্রকে চেপে ধরেই তীব্রর ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। সে নিজের হাত দিয়ে তীব্রর হাত শক্ত করে ধরে তার তলপেটে স্পর্শ করায়। তীব্রর শরীরে শিহরণ জেগে উঠল।
অন্ধকার ঘরে জানালা দিয়ে চাঁদের আলো প্রবেশ করছে। তীব্র মেয়েটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। চাঁদের আলোয় আবছা আবছা তার মুখ দৃশ্যমান হতেই তীব্র হতভম্ব হয়ে যায়। মেয়েটি আর কেউ নয়, তার নিজের ভাবি। তীব্র রেগেমেগে বলে, এটা কিরকম অসভ্যতামি ভাবি? তীব্র, আমি নিরুপায় হয়ে এটা করতে বাধ্য হচ্ছি। বাধ্য মানে কি বলতে চাচ্ছ? কি করব বলো? তোমার ভাই আর আমার জন্য সময় কোথায়? সে তো সারাদিন পড়ে থাকে শুটিং নিয়ে। আমার নিজেরও তো চাহিদা আছে, তাই না? ভাবি, চুপ করো। এসব বলার মানে কি? তুমি কিন্তু ভুলে গেছো আমি তোমার দেবর। দেবরের আগে আমি তোমার প্রেমিকা কি ছিলাম না? প্রেমিকা? ভাবির মুখে এরূপ কথা শুনে তীব্র চুপ করে রইল। ভাবি বলতে লাগলো, মনে পড়ে সেই দিনগুলির কথা, যখন আমরা হাতে হাত রেখে রিকশায় ঘুরেছি, রাস্তায় রাস্তায় হেঁটেছি। তুমি আদর করে চুলে বেলি ফুলের মালা দিয়ে দিতে। এসব কথা এখন কেন তুলছি কারণ তোমার জন্য আমি আজ ভালো নেই। আমার জীবনটা শেষ করে দিয়েছো তুমি। আমি কি করেছি, কি করেছো? হা হা, ভুলে গেছো সব, তাই না? বউ বানাবে বলেছিলে সেখানে। ভাবি, চুপ করো প্লিজ। এখন এগুলো কি বোঝাতে চাইছো? তীব্র, আমার আবদার, তুমি আমাকে একটা সন্তানের সুখ দেবে। কথাটা শুনে তীব্র সারা শরীর হিড়হিড় করতে লাগলো। মনে হতে লাগলো কষে কয়েকটা চড় মারতে। তীব্র কখনো তাকে খারাপ নজরে দেখেনি। হ্যাঁ, হতে পারে একসময় সে তার প্রেমিকা ছিল। কথার ছলে হাতটুকু ধরতে ইতস্তবোধ হতো তীব্রর। সে নন্দিতাকে ছাড়া আর কাউকে নিয়ে কখনো এসব স্বপ্নেও ভাবতে পারে না। আমার ইচ্ছে করছে তোমার গালে ঠাস করে কষে চড় মারতে। শুধু বড় ভাবি হও এজন্য কিছু বলতে পারছি না। তুমি যাই করো প্লিজ, আমার অবস্থাটা একবার ভেবে দেখো। তোমার যেমন বাবা না হতে পারার কষ্ট, তেমনই তো আমারও ইচ্ছে করে মা হতে, মা ডাক শুনতে। আমি কথা দিচ্ছি, এসব আমাদের নিজেদের মধ্যেই থাকবে, কেউ কিচ্ছু জানবে না। তীব্র এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। ঠাস করে একটা চড় মেরে স্টোররুম থেকে বের হয়ে আসলো। বের হয়ে সামনে নন্দিতাকে দেখতে পেয়ে তীব্র চরমভাবে একটা ধাক্কা খেল। মনে হচ্ছে সব ফাঁকা হয়ে যাচ্ছে। তীব্র তলিয়ে যাচ্ছে তলন সমুদ্রে। নন্দিতা চোখের কোণে অশ্রু নিয়ে চোখ লাল করে কাঠ দাঁড়িয়ে আছে। তীব্র আমতামতা করতে বলল, নন্দিতা, তুমি এখানে এসে তো অন্যায় করে ফেলেছি বোধহয়, তাই না মিস্টার তীব্র? নন্দিতা, তেমন কিছুই নয়, যেমনটা তুমি ভাবছ। আমার ভাবার কিছু বাকি নেই। বিশ্বাস করেছিলাম তোমার, সেটার এই মূল্য? বাহ! নন্দিতা, আমার কথা শোনো। নন্দিতার কাছে এগিয়ে যেতে যেতে, আমার কাছে আসবে না, একদম আসবে না। চরিত্রহীন পুরুষ, লজ্জা করল না এসব করতে? তারও বড় ভাবির সাথে। ও সরি, উনি তো তোমার ভাবি না, পুরনো প্রেমিক। প্রেম জেগেছে মনে, তা যাও না, যা করছিলে তাই করো না। আমার একটু কথা শোনো। স্টপ, আই সে স্টপ। ভুল ভেবেছিলাম আমি। ভেবেছিলাম কেউ আমার পাশে থাকুক না থাকুক তুমি থাকবে, কিন্তু এই সময়টাও যে দেখতে হবে। আমি আর থাকবো না, এই মুহূর্তে থাকবো না এই বাড়িতে। নন্দিতা, আমায় একটা সুযোগ দাও। বলার কথাটা বলতেই ভাবি মিহিসুরে কান্না করতে করতে ঘর থেকে বের হলো। তীব্র তাকালো, যা দেখতে পায় সেটা সে কখনো ভাবতে পারেনি। ভাবির শরীরে শাড়িটা নেই, পরনে ব্লাউজ আর পেটিকোট। ব্লাউজটাও বুকের অংশে ছেঁড়া। চোখের কাজল লেপটে সারা গাল লাল হয়ে আছে। তীব্র এমন অবস্থা দেখে নিজের চোখ ভাবির ওপর থেকে সরিয়ে নিল। নন্দিতা রেগেমেগে নিজের রুমে চলে গেল। তীব্রর বলার মতো কিছুই রইল না। ভাবিকে শুধু বলল, কাজটা তুমি মোটেও ঠিক করনি, এর মাসুল তোমায় গুলতেই হবে। উত্তরে ভাবি বলল, সোজা আঙ্গুলেই যখন ঘি উঠলই না, তখন না হয় আঙ্গুল বাঁকালাম, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমার জীবনটাও এমনিতেও নরক হয়ে গেছে, তুমি শান্তিতে থাকো কিভাবে সেটাও দেখব। তীব্র রুমে এসে দেখল নন্দিতা শুধু ফোনটা আর ছোট্ট একটা ব্যাগ নিয়ে রুম থেকে বের হচ্ছে। তীব্র আটকাতে গেলে নন্দিতা অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তীব্রর ওপর, যে দৃষ্টিতে রয়েছে এক সাগর ঘৃণা, রাগ, অভিমানে ভর্তি। তীব্র কিছু বলতে পারল না। নিচে শেখর চৌধুরী খবরের কাগজ পড়ছে আর চা খাচ্ছে। নন্দিতার হাতে ব্যাগ নিয়ে নামতে দেখে তিনি বললেন, কোথাও যাচ্ছ বৌমা? জি বাবা। ব্যাগটা ফ্লোরে ধপাস করে রেখে দিয়ে সালাম করতে করতে বলল, আরে থাক না, সুখী হও। কিন্তু এত রাত্রে কোথায় যাচ্ছ? এ বাড়িতে আমার দিন শেষ বাবা। এবারে কাউকে তো কোনোদিন আপন করতে পারিনি। রাত জাগবেন না বাবা, আসি। বৌমা, এসবের মানে কি? দাঁড়াও প্লিজ বাবা, আমায় আটকাবেন না, আমি আপনার কথা রাখতে পারবো না। শেখর চৌধুরী আর আটকালেন না। স্বামী স্ত্রীর ঝগড়া হয়,
তাদের মাঝেও হয়। নন্দিতার রেগে বাবার বাড়িতে গেলে তীব্র নিয়ে আসে, বরাবর এমনটাই হয়। তাই শেখর চৌধুরী তেমন জোর করলেন না। সারা রাত তীব্র নেশায় কাটালো। একটার পর একটা সিগারেটের প্যাকেট শেষ করে। ঘরের মেঝেতে প্যাকেটগুলি ছড়িয়ে ছিটিয়ে আছে। নন্দিতার প্রতি তার ভালোবাসার কমতি ছিল না কখনো। শুধু নন্দিতা তার কথা না শুনেই এরকম করবে এটা তীব্র কখনো ভাবেনি। পরক্ষণে নিজে নিজে নিজেকে প্রশ্ন করল, নন্দিতা ঠিকই তো করেছে। নিজের স্বামীকে এরূপ অবস্থায় দেখলে কোনো স্ত্রী ভালোভাবে নেবে না সেটা। কাল সকালে ওর রাগ ভাঙিয়ে নিয়ে আসবে। এসব ভাবতে ভাবতেই ফ্লোরে ভোররাতে ঘুমিয়ে গেছে। ঘুম ভাঙল চেঁচামেচিতে। বাইরে বের হয়ে দেখতে পেল সারা বাড়ি সাজানো হচ্ছে। মুহূর্তেই তীব্রর সারা শরীর ঝাঁকি দিয়ে উঠল। মনে পড়ে গেল কাল রাতের কথা। ভাবিকে আবার কোনো ফাঁদ পেতেছে তাকে বিপদে ফেলার জন্য। এসব ভাবতে ভাবতে নিচে নামল তীব্র। পেছন ফিরতেই ভাবি তীব্রকে পাশ কাটিয়ে যাওয়ার সময় চোখ টিপে মুচকি হাসল। তীব্র শক্ত করে তার হাত ধরে সাইডে নিয়ে গিয়ে বলল, কি হচ্ছে বাড়িতে? সাজানো হচ্ছে কেন? তুমি কোনো ঝামেলা করলে কিন্তু। আরে কোল কোল, আমি কি করতে পারি সেটা তো এখনো দেখাওনি তোমায়। এখন দেখাবো, রেডি থাকো। আমার উপর দেয়া প্রতিটি কষ্টের হিসেব আমি নেব। এখন বুঝেছি আমার আগের 2 সন্তান নষ্ট হওয়ার পেছনে তোমার কারসাজি আছে। তোমায় আমি ছাড়ব না। ছি, এতটা নিজ ভাবো না তোমার। কিভাবে ভাবলে তুমি? যে কিনা পৃথিবীর আলোয় দেখেনি তার উপর আমি প্রতিশোধ নিব, সেটা তুমি ভালো জানো। নিচ থেকে রামিয়া চৌধুরী চেঁচিয়ে ডাকতে লাগলেন, তীব্র, এ তীব্র, দেখে যা কে এসেছে। বড় মামা, দেখে যাও কে এসেছে। চলবে। গল্প চন্দ্ররাতের মায়া, প্রথম পর্ব। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।